আর যে অরুণাভ দত্ত চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো, মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে অরুণাভ আপত্তি পড়ুয়াদের। মালদা মেডিকেল কলেজে চেস্ট বিভাগের প্রধান করে স্বাস্থ্য দপ্তর। আরজি করের বদলি অরুণাভ, আরজি কর থেকে বদলি অনুরাভ। নতুন প্রধানকে মানতে নারাজ পড়ুয়ারা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে, কেন মানতে নারাজ? আন্দোলন করছে দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকরা, তারা আজকে এই খবর পাওয়ার পরে তারা কিন্তু তীব্র ভাষায় অসন্তোষ প্রকাশ করেছে। তাদের স্পষ্ট দাবি, আরজি কর কাণ্ডে যারা অভিযুক্ত, তারা অপরাধে যাদের নাম বারবার উঠে আসছে, যে কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এমন একজন বিতর্কিত মানুষ যার ভূমিকা এখনো সন্দেহের ঊর্ধ্বে নয়, তিনি কেন মালদা মেডিকেল কলেজে আসবেন? তাকে কেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কোনো মালদা মেডিকেল কলেজে পাঠানো হবে? তাকে কোনোভাবেই স্বাগত জানানো হবে না, এমনটাই কিন্তু বলছেন মালদার আন্দোলনকারীরা। তারা বলছেন তারা খুশি নন, কারণ এদেরকে কোনো জায়গায় পোস্টিং দেওয়ার থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে সেবক? দেখো, অধ্যক্ষের সঙ্গে আমার কথা হয়েছে, পার্থপ্রতিম মুখোপাধ্যায়, তিনি বলছেন তিনি অর্ডার কপি পেয়েছেন, এখন কবে জয়েন করবেন তিনি মালদায় তা নির্দিষ্ট নয়, কারণ ওখান থেকে তারপর জয়েন করবেন। বেশ, नहीं वेलकम नहीं करेंगे उसको, यहाँ से निकालेंगे, ताला लगा देंगे, नहीं आने देंगे, क्योंकि ये मालदा मेडिकल कॉलेज कचरा नहीं है कि तुम कचरा आरजी कर से उठाओ और यहाँ भेज दो उसे। तो हम लोग तो एंट्री नहीं देंगे, कोशिश तो यही रहेगी कि इसको एंट्री ना दे। नहीं, हम उनको यहाँ रखने नहीं देंगे। मालदा मेडिकल कॉलेज कोई डंपिंग ग्राउंड नहीं है कि जो वहाँ का रिजेक्टेड जो प्रोफेसर से इधर आके हमारा यहाँ का माहौल खराब करे। तो हम আমাদের হাসপাতাল আগে, সবার আগে, কলেজ সবার আগে। তো আমরা চাইবো না যে কোনো মানে অসৎ ব্যক্তি আসুক। যদি সৎ ব্যক্তি হয় অবশ্যই ওয়েলকাম। আমরা চাইবো আমাদের হাসপাতাল পরিষ্কার থাক, সৎ ব্যক্তিতে ভরে থাক, এইটুকু। এটা হাসপাতাল, এটা মানুষের চিকিৎসার জায়গা, এখানে সৎ ব্যক্তি আসুক, ভালো আসুক, আমাদের কলেজকে ভালো করে তুলুক, ব্যাস। আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো আরজি করে। কেন্দ্রীয় বাহিনীর 151 জন জওয়ান আরজি করে ঢুকলেন তাদের আধিকারিকদের নেতৃত্বে, এবং মূল প্রবেশদ্বার সহ বিভিন্ন বিভাগে মোতায়েন সিআরপিএফ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেই তৎপরতা। বৃহস্পতিবার আরজি করে মোতায়েন আধা সেনা। বৃহস্পতিবার দুপুরে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। আরজি করে নিরাপত্তায় থাকছে 2 কোম্পানি সিআইএসএফ। 151 জন জওয়ান মোতায়েন করা হয়েছে। আরজি করের মোট 20 জায়গায় মোতায়েন আধা সেনা। গার্লস, বয়েজ ও পিজিটি হস্টেল, এমার্জেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, স্ত্রীরোগ বিভাগ, নিউবর্ন কেয়ার ইউনিট, আউটডোর বিল্ডিং, ডিজিটাল এক্স রে রুম, সার্জারি বিল্ডিং, একাডেমিক বিল্ডিং। আরজি করের মর্গের সামনেও থাকছে সিআইএসএফ। এছাড়াও আরজি কর হাসপাতালে আরো বেশ কয়েকটি জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ জওয়ানরা তাদের নিজেদের কাজ করবেন এবং আমাদেরকে সিকিউরিটি রাখবেন, এটাই আমরা আশা করি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের আগের যে হিয়ারিং ছিল সেইখানে তো মানে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, তাহলে এতটা দেরি হলো কেন? কিন্তু আপাতত সিআইএসএফ যখন এসছেন সে জায়গা থেকে আমরা দেখি এখন গ্রাউন্ড রিয়েলিটি কতটা চেঞ্জ হয়। 9 অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় নাইট ডিউটি করতে গিয়ে ধর্ষণ এবং খুন। এরপর 14 অগস্ট মাঝরাতে আরজি করে বহিরাগতরা তাণ্ডব চালায়। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন ডাক্তার ও ডাক্তারের পড়ুয়ারা। শতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয়, আরজি কর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। সিআইএসএফ এবং সিআরপিএফ 2 বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই শুরু হয় তৎপরতা। বুধবার আরজি করে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। বৃহস্পতিবার সকালে যান 2 অফিসার। হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। দুপুরে ফের আরজি করে যান সিআইএসএফ এর ডিআইজি। এর কিছুক্ষণ পরেই সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয় আরজি করে। নিউজ 18 বাংলা। আর আমরা দেখিয়েছিলাম নদিয়ায় পাসপোর্ট ভেরিফিকেশনের নামে তোলা আদায় সিভিক ভলান্টিয়ারদের। আমাদের খবরের জেরে সিভিক ভলান্টিয়ার 2 সিভিক ভলান্টিয়ারকে সরানো হলো। আর
গ্রামবাসীরা চাইছেন মূল মাথার শাস্তি। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাকে প্রশ্ন করতেই ফোন কেটে দিলেন। ভেরিফিকেশনের জন্য টাকা দিন, তারপর পাসপোর্ট নিন। নদিয়ার চাপড়ায় এটাই যেন নিয়ম। সম্প্রতি ঘুষ নেওয়ার এই ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায় ঘুষ নিচ্ছেন চাপড়া থানার 2 সিভিক ভলেন্টিয়ার লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। 16ই আগস্ট এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় কৃষ্ণনগর পুলিশ জেলা। কাজ থেকে সরিয়ে দেওয়া হয় 2 সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এর পিছনে শুধুই কি 2 সিভিক ভলেন্টিয়ার, নাকি পিছনে রয়েছে বড় মাথা? স্থানীয়দের দাবি এর পিছনে রয়েছেন ডিআইবিতে কর্মরত পুলিশ অফিসার ভবেন্দু ঘোষ। তার নির্দেশেই ঘুষ আদায় করতেন 2 সিভিক ভলেন্টিয়ার। চিরকুটে নাকি রোমান হরফে লেখা থাকতো কোড, সেই মতো ঘুষের টাকা নিতেন লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। চাপড়ায় ডিআইও কর্মরত রয়েছেন, তারও নিশ্চয় ইন্ধন রয়েছে, না হলে ওই সিভিক ভলেন্টিয়ার 2 জন ঘুষ নেওয়ার সাহস পেত না। বিভিন্ন চিরকুটে কোড লিখে সিভিক ভলেন্টিয়ারদের হাতে দিত, সেই কোডের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে টাকা তুলত। এই 2 জন সিভিককে সাসপেন্ড করে এর দায় এড়ানো যাবে না। এর যে মূল পান্ডা, সে ডিআইও, তিনাকে তদন্তের আওতায় আনতে হবে। বিভিন্ন চিরকুটের মাধ্যমে এই টাকা নেওয়া হতো এবং কোডের অনুসারে সিভিককে দিত এবং সিভিক সেই ভুক্তভোগীকে টাকা দিতে বাধ্য করত। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার ভবেন্দু ঘোষকে ফোন করা হয়। নিউজ 18 বাংলার প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন। ওরা কি টাকাটা তুলে নিজেরাই আত্মসাৎ করতো না কাউকে ভাগ দিত? সেটা তো বলা মুশকিল। একটা অভিযোগ উঠছে যে ওদেরকে নাকি টাকা আপনি তুলতে দিতেন এবং চিরকুটে লিখে দিতেন কার কাছে। এ বিষয়ে যোগাযোগ করা হয় কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে এর সঙ্গে। তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রাঘব গোয়াল যদি থাকে কেউ, আপনি নিশ্চিত থাকুন সরকার কিন্তু তাকে রেয়াত করবে না। এটা নিশ্চয়ই তদন্ত একটা হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, এবং কোনো রাঘব গোয়াল কোনো বড় মাথা থাকলেও তাকে রেহাত কিন্তু করা যাবে না। সরকার তার পাশে দাঁড়াবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল, কিন্তু সেই জল নিয়েই জল সহায়কদের চোখে জল। 500 জল সহায়কের চাকরি হারানোর আশঙ্কা। দেখুন কোন জেলায়। জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের প্রকল্প। পাইপলাইনে বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার জল। এই প্রকল্পের জেরেই কাজ হারানোর আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের জল সহায়করা। টিউবওয়েল রক্ষণাবেক্ষণ এবং জলের মান পরীক্ষা করেন জল সহায়করা। তাদের আশঙ্কা, পাইপলাইনে বাড়ি বাড়ি জল পৌঁছলে আর টিউবওয়েল ব্যবহার থাকবে না, ফলে জল সহায়কদের কাজও থাকবে না। জেজেএম বা জল জীবন মিশনে বিভিন্ন ধরনের জল প্রকল্প চলছে। আমরা দীর্ঘদিন কাজ করার পর আজও আমরা কিন্তু ব্রাত্য, কর্ম চলে যাওয়ার হতাশায় আমরা ভুগছি। আমরা কি করব আগামী দিন? আমরা বাস্তব হতাশাগ্রস্ত, আমরা আতঙ্কে ভুগছি। এই 5 জন করে মহিলা নিয়োগ হওয়ার পর আমাদের কাজটা চলে যাওয়া আতঙ্কে ভুগছি। পূর্ব মেদিনীপুরের জল সহায়কদের দাবি, জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের কাজে জল সহায়কদের নিয়োগ করা হোক। এ দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন জল সহায়করা। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদের বাদ দিয়ে নিয়োগ করা হচ্ছে। 2008-9 সাল থেকে আমরা ওয়াটার ফেসিলিটেটর জল সহায়ক নামে আমরা নিযুক্ত হই। আমরা চাচ্ছি জল স্বপ্নের আওতায় এনে আমরা এবং আমাদের পরিবার যাতে এই কাজের উপর নির্ভরশীল হয়ে কিছুটা উপকৃত হতে পারি। 15 বছর ধরে কাজ করছেন। গ্রামবাসীদের স্বাস্থ্য ঠিক রাখতে খাবার জলের স্বাস্থ্য পরীক্ষা করেন। জল জীবন মিশন চালু হলে তাদের কি হবে, উত্তর পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের জল সহায়করা। জল জীবন প্রকল্পে আমাদেরকে নিয়োগ করা হোক সম্পদকর্মী হিসাবে, যাতে আমরা এই জল জীবন প্রকল্পে আমরা কর্মের মধ্যে থাকতে পারি। আমরা পদ্ধতি চেঞ্জ করেছি। সর্বপ্রথম অগ্রাধিকার পাবে যিনি ল্যান্ড ওনার আছেন, যিনি ল্যান্ড জমি দান করেছেন প্রজেক্টের জন্য, তার পরিবারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। বাকিগুলো সরকারি খাস জমিতে হয়েছে,
সেই এলাকার কোনো হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ছেলেকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে। জলকর্মীরা এখন দাবি করছেন নতুন জল প্রকল্প চালুর পাশাপাশি প্রশাসন যেন তাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখে। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হস্টেলে জল নেই, আর সেই জলের দাবিতে বিক্ষোভে রেজিস্ট্রারকে ঘেরাও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হস্টেলে হস্টেল আবাসিক যারা, তারা বিক্ষোভ দেখালেন আজকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হস্টেল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ। 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের। দীর্ঘ 6 মাস যাবে আমাদের হোস্টেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, তাও অ্যাকোয়াগার্ড নেই। আমাদেরকে যে বেসিনের যে স্নান করা জল, সেই জল আমাদেরকে খেতে হচ্ছে। আমাদের যে স্নান করা বাথরুম, টয়লেট করা বাথরুম, সেই বাথরুমগুলোর দরজা নেই। যে একটা স্নান করা বাথরুমের সামনে আমরা গামছা দিয়ে সেখানে ঢেকে সেখানে স্নান করছি, ঠিক আছে? তার কি বলবো, এটা বড় বড় ভাষা নেই, এখানে লজ্জা লাগছে বলতে। আমরা কমপ্লেন করি, কমপ্লেন করার পর আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, চলে যাচ্ছে। ওদের দীর্ঘদিন নাকি জল নেই ওদের হস্টেলে। তো সমস্যার কথাটা আমরা খুব সম্প্রতি আমরা জানতে পেরেছি। এটাকে আমি জানতাম না। এত যে সিরিয়াস বিষয়, যদি জল নেই, এমার্জেন্সি মিটিং করেছে হস্টেল মনিটরিং কমিটি। সেখানে সিদ্ধান্ত হয়েছে ওদের হস্টেলে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 2টো অ্যাকোয়াগার্ড আমরা লাগিয়ে দিয়েছি। বাথরুমের দরজা লাগানো হয়, আবার কিভাবে ভেঙে যায় এই প্রশ্নটা আমার মনে হয় ও স্টুডেন্টদেরকে করলে ভালো হয়। কলকাতার আরো একটি